নমস্কার, খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ 18 তারিখ রবিবার। জানাবো 18টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। প্লিজ, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিছু মনে করবেন না। দুই কোর্টের প্রধান বিচারপতির সামনে কি বলে দিলেন মমতা। মহান নেতা শিবেন্দু শেখর, মালদহে প্রধানমন্ত্রীর মুখে টিএমসি সাংসদ সুখেন্দু শেখরের বাবার নাম কেন। মামলায় শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। উঠে এলো নতুন তথ্য। সেই লক্ষ্যে কিনা দাগি এসএসসি তালিকা প্রকাশ্যে আসতে ফের বিতর্ক। 26,000-এর চাকরি বাতিলের বৈধতা নিয়ে আবারও প্রশ্ন। বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক, বেপরোয়া গাড়ি পিষল মাথা, এবার নাম জড়ালো বিএনপির। ছিলেন 4 ভাই, এসআইআর এর নোটিশ পেতেই দিলসাদ জানালেন বাবার আরও 2 ছেলে আছে। মহারাষ্ট্রে ফিরল রিসর্ট রাজনীতি, ঘোড়া কেনাবেচার ভয়ে কর্পোরেটদের হোটেলবন্দি করেছেন কিংমেকার সিন্ডে। এসআইআর শুনানিতে ডাক অর্জুন সিং এর স্ত্রীকে ঘুরিয়ে কমিশনকে বিঁধলেন বিধায়ক ছেলে। মালদহে মোদি, ইকো পার্কের মিঠে রোদ দিলীপে, এবারও ব্রাত্য নাকি, প্রশ্ন শুনে কি বললেন ঘোষ। অভিষেকের রোড শোতে জনসমুদ্র, আবেগে ভাসল বহরমপুর। তল্লাশি অভিযানে বড় সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারের মৃত্যু 2 মাওবাদীর। নদীপথ প্রকল্পে সামগ্রিক প্রভাব যাচাইয়ের সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের। বিজেপির ডামি অধীরকে তুলে ধরা অভিষেকের, মুর্শিদাবাদের টার্গেট 22/0। এসআইআরে থাকবে মতুয়াদের ভোটাধিকার, এবারেও সংশয় কাটল না মোদির ভাষণে, কটাক্ষ তৃণমূলের। মোদি নামার আগেই সিঙ্গুর দখল, তৃণমূলের পাল্টা চালে তোলপাড় রাজ্য রাজনীতি। 4 ভাই হয়েছেন 6 ভাই, নির্বাচন কমিশনের শুনানির এসআইআর নোটিশে সপ্তগ্রামে অবাক কাণ্ড। মার্কিন হুমকি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে ভারতের মেগা চুক্তি, পুতিনের বড় ঘোষণা। মহাকাল মন্দিরে শিলান্যাসের দোয়া করার কথা হিন্দুদের লজ্জায় মমতা, ভিডিও পোস্ট শুভেন্দুর। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টে সার্কিট বেঞ্চের উদ্বোধন, সেখানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কেন্দ্রকে দুষলেন। আমাদের গণতন্ত্রকে বিপর্যয় থেকে বাঁচাতে হবে, আমাদের ইতিহাস, ভূগোল সব যেন সুরক্ষিত থাকে। মিডিয়া যেন আগে থেকেই মিডিয়া ট্রায়ালে না যায়। সব এজেন্সির স্বচ্ছতা এবং আইনের শাসন বজায় থাকুক। আমি আমার জন্য বলছি না, আমি বলছি গণতন্ত্র বিচার ব্যবস্থার জন্য। আমি এবং আমরা আপনার কাস্টাডিতে আছি, আপনি রক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়, এখনকার দিনে 3টে জিনিস গুরুত্বপূর্ণ। 1 হলো সংবিধান, 2 হলো দেশের মানুষ, 3 হলো বিচার ব্যবস্থা, 4 হলো মিডিয়া। যারা সবেমাত্র আইনের পেশায় এসেছেন তাদের সব সুযোগ সুবিধা পান না। আমরা দেখব তারা যেন সব সুবিধা পান। প্রধান বিচারপতিকেও দেখতে বলবো। দীপঙ্কর দা আমায় মাঝে মধ্যে বলেন কোর্টের জন্য কিছু টাকা খরচ করুন। 1200 কোটি টাকা দিয়েছি, ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি। প্লিজ, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিছু মনে করবেন না। কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছেন ফান্ড, কিন্তু আমরা 88 ফাস্ট ট্র্যাক কোর্ট, 7 পক্সো কোর্ট, 19 হিউম্যান রাইট কোর্ট বানিয়েছি। রাজারহাটে জমি দিয়েছি কলকাতা হাইকোর্টকে। আমরা বিচারের জন্য অনেক কিছু করতে চাই। সুপ্রিম কোর্টের বিচারপতি আর হাইকোর্টের বিচারপতিরা জানালে খুশি হবেন। জলপাইগুড়ির জন্য ঐতিহাসিক দিন। আমরা আজকে যা করলাম মানুষ মনে রাখবেন। এই সার্কিট বেঞ্চের ভবন কলকাতা হাইকোর্টের থেকেও ভালো। যারা এই ভবন বানিয়েছেন আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। 40 একর জমিতে 500 কোটি টাকা খরচ করেছি এই ভবন বানাতে। 80 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে বিচারপতিদের জন্য, প্রধান বিচারপতির জন্য বাংলোও রয়েছে। সবার প্রথমে বাংলার মহান নেতা শিবেন্দু শেখর রায়কে শ্রদ্ধা সহ প্রণাম জানাই। শাসক দলকে আক্রমণ করার আগে করজোরে কথা বলে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ওর চেষ্টাতেই আজ মালদহের মর্যাদা অক্ষুণ্ণ আছে। এর ধাপে ধাপে রাজনৈতিক আক্রমণের শান দিতে শুরু করেন মোদী। শাসক দলকে কাঠগড়ায় তুলে বুঝিয়ে দিলেন বিজেপি বাংলার উন্নয়নের জন্য কতটা সচেষ্ট। কিন্তু শুরুতেই যার কথা বললেন, কে সেই শিবেন্দু শেখর রায়? তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়। তৃণমূলের সাংসদদের বাবার নাম হঠাৎ মোদির মুখে কেন?
আসলে শিবেন্দু শেখর রায় ছিলেন মালদহ জেলার একজন প্রখ্যাত হিন্দু মহাসভা নেতা এবং ভারতীয় অন্যতম স্বাধীনতা সংগ্রামী। জানা যায়, শিবেন্দু শেখর রায়ের হাত ধরে মালদহে ফেরানো হয়েছিল ভারতে। পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যেতে পারত মালদহ, কিন্তু দেশভাগের সময় মালদহ জেলাকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত রাখতে শিবেন্দু শেখর রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে জানা যায়। ইতিহাস বলে মালদহে জমিদারদের ঐক্যবদ্ধ করেছিলেন এই শিবেন্দু শেখর রায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সক্রিয়ভাবে সমর্থন জানিয়েছিলেন তিনি। মালদহে জেলায় যাতে ভারতের অংশ হয়ে থাকে সেই ব্যাপারেও সচেষ্ট ছিলেন। তিনি হিন্দু মহাসভার আদর্শে বিশ্বাসী ছিলেন এবং অবিভক্ত বাংলায় হিন্দুদের স্বার্থ রক্ষায় সোচ্চার ছিলেন। আজও মালদাবাসীর কাছে তিনি স্মৃতির অতলে হারিয়ে গেলেও প্রধানমন্ত্রী এদিন নতুন করে তুলে আনলেন তার কথা। প্রধানমন্ত্রীর মুখে একথা শুনে আবেগে ভাসল তার পরিবার। স্বপ্না রায় বলেন, 1980 সালে আমার বিয়ে হয়, তারপর থেকে আমি ওকে সেবা করার সুযোগ পেয়েছি। আমি খুবই গর্ববোধ করি। মানুষ তো ভুলে গিয়েছেন, প্রধানমন্ত্রী মনে করছেন। দেখে ভালো লাগলো। শিবেন্দু শেখর খুব ঘনিষ্ঠ ছিলেন তার নাতি স্বর্ণেন্দু শেখর রায়। নভেম্বর মাসের পর আরজিকর মামলায় এদিন ফেল শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআইয়ের। সিবিআই সূত্রের দাবি, আরজিকর মেডিকেল কলেজে সংশ্লিষ্ট আউটপোস্টের পুলিশ কর্মী এবং টালা থানার একাধিক পুলিশ কর্মী, এই যে পুলিশ কর্মী জিডি নথিভুক্ত করেছিলেন, তাদের ফোন কল ডিটেলস পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি আরজিকর মেডিকেল এবং নন মেডিকেল অফিসার এবং কর্মীদের কয়েকজনকে ফোন কল ডিটেলস এক্সামিন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও কলকাতা পুলিশের তরফে তদন্তে যারা যুক্ত ছিলেন তাদের ফোন কল ডিটেলসও পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এদিন আদালতে আর্জি করেন চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত এবং স্ট্যাটাস রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল নির্যাতিতার আইনজীবীকে। সঞ্জয় রায়ের সাজার বছর ঘুরলেও বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তের অগ্রগতি নেই, তা নিয়ে আদালতে জোরালো সওয়াল করতে দেখা যায় নির্যাতিতার আইনজীবীকে। এর আগে নভেম্বর মাসে একবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই, এবার ফের জমা, তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। নভেম্বরের পর নতুন করে আরও 12 জনের বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। আদালতে জমা করা রিপোর্টে এমনটাই জানিয়েছিলেন সিবিআই। যদিও নির্যাতিতার আইনজীবীর সাফ কথা, 14ই নভেম্বর আদালতের নির্দেশ মেনে তদন্তের অগ্রগতি হয়নি। এই নিয়ে এদিন শুনানিতে বারবার জোরালো সওয়াল করেছেন তিনি। অন্যদিকে এদিন আদালতে সিবিআই কেস ডায়েরিও জমা দিয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতা হাইকোর্টের উল্লেখযোগ্য রায়ের মধ্যে অন্যতম একটি রায় হলো 26,000-এর চাকরি বাতিল। এই মামলায় জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিস্তর আলোচনা, জল্পনা, রাজনৈতিক টানাপোড়েন চলে। আর এবার ভোটের আগে আরও একবার ইস্যু এই চাকরি বাতিল কেস। একজন দাগি চাকরি প্রার্থী মামলাতে বাতিল হয়েছিল 26,000-এর চাকরি। এসএসসির ওয়েটিং তালিকা প্রকাশ্যে আসতে আর তারপরেই বাম বিজেপিকে একযোগে আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এদিন আক্রমণ শানাতে গিয়ে বলেছেন, বিশেষ আইনজীবীরা ষড়যন্ত্র করতে কাদের হয়ে মামলা করছেন দেখুন। তিনি বলেন, বঞ্চিত বলে যার নামে মামলা হলো সেই বিশেষ আইনজীবীরা লড়লেন, এখন তাদের নামেই দাগির তালিকায় রয়েছে। পুরো বিষয়টা পরিকল্পিত ডিজাইন ছিল। আমার মনে হয় হ্রদের তলায় আরও অনেক বেশি শৈলশিখর রয়েছে, এই চূড়াগুলি আসতে বেরোতে হবে। এটা তারই উপরিতলের চূড়ান্ত মাত্র। ব্রাত্য বসু এও বলেছেন, অনেকবার নিয়োগ আটকানোর চেষ্টা করা হয়েছে, তবে নিয়োগ হবেই। তবে এটা বোঝা গেল যোগ্য শিক্ষকদের সঙ্গে আরও বৃহত্তর কোনো চক্রান্ত হয়েছিল কিনা খানিকটা বেরিয়ে আসলো। বিতর্ক বাঁধলো কি থেকে? 2025-এ এসএসসির নতুন নিয়োগ নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন একদল চাকরি প্রার্থী, যার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সম্প্রতি 2016 সালে নিয়োগপত্র না পাওয়ায় ওয়েটিং লিস্টে থাকা দাগি প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করতে এসএসসিকে নির্দেশ দিয়েছিলেন, যাতে নতুন নিয়োগের প্রক্রিয়ায় একজনও দাগি না থাকতে পারে। সেই নির্দেশ মেনে এসএসসি বুধবার শিক্ষাকর্মী নবম এবং দশম শিক্ষক পদে 2016 সালের ওয়েটিং লিস্টের দাগিদের তালিকা ওয়েবসাইটে আপলোড করে। সেই তালিকাতেই নাম ছিল নন্দীগ্রামের লক্ষ্মী তুঙ্গারের। এই লক্ষ্মী 2016 সালে নিয়োগের বৈধতা নিয়ে মামলা করেছিলেন। এবার দাগির তালিকায় তার নাম থাকতেই শুরু হয়েছে বিতর্ক। চাকরিহারা রাকেশ আলম বলেন, কেঁচো করতে গিয়ে যখন কেউটে বেরিয়ে পড়ে তখন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ওই প্যানেল বাতিল আইন মোতাবেক হয়নি, এটি রাজনৈতিক রায় 2026-এর নির্বাচনকে সামনে রেখেই করা হয়েছে। বাংলাদেশে ফের খুন হলেন এক হিন্দু যুবক। তার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল দুষ্কৃতীরা। ওপার বাংলায় সাম্প্রতিক অশান্তির আবহে যে কজন সংখ্যালঘু হিন্দু খুনের ঘটনা ঘটেছে, তাতে প্রতিবারই নাম জড়িয়েছে কট্টরপন্থীদের বিরুদ্ধে। এই ঘটনায় জড়ালো বিএনপির নাম। তিনি রাজবাড়ী সদর উপজেলার মোড়ে একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। অভিযোগ, ওই পেট্রোল পাম্পে শুক্রবার ভোরে একটি 4 চাকা গাড়ি এসেছিল তেল কিনতে। পেট্রোল নেওয়ার পর টাকা না দিয়েই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে চালক। রিপন তা আটকাতে গিয়েছিলেন, সেই সময় তার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। রিপন রাজবাড়ির খানখানাপুর ইউনিয়নের শাহপাড়ার বাসিন্দা। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে রাজবাড়ির পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। ধৃতদের নাম আবুল হাশেম এবং কামাল হোসেন। আবুল গাড়ির মালিক এবং কামাল ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন। পেট্রোল পাম্পে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়। পুলিশ জানতে পেরেছে আবুল বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ এবং রাজবাড়ী জেলা যুব দলের প্রাক্তন সভাপতি। তার নামে অতীতে অপরাধের রেকর্ডও রয়েছে।
পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে আবুলরা 5,000 টাকার তেল নিয়েছিলেন, কিন্তু টাকা না মিটিয়ে চলে যাচ্ছেন দেখে বাধা দিতে গিয়েছিলেন রিপন। সিসি ক্যামেরার ফুটেজ দেখা দিয়েছে গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়েছিলেন আবুল। তেল নেওয়ার পরই তিনি গাড়িতে ওঠেন। তারপর সঙ্গে সঙ্গে গাড়ি চলতে শুরু করে দেয়। আটকাতে গিয়ে রিপন গাড়ির পিছনে ছুট দেন। সেই সময়ই ঢাকা খুলনা মহাসড়কে গাড়িটি রিপনকে ধাক্কা দেয়, তার মাথা পিষে দেন। পরে মাথা থেতলে যাওয়া অবস্থায় তাকে রাস্তা থেকে উদ্ধার করে পেট্রোল পাম্পের বাকি কর্মীরা। রাজবাড়ী সদর থানায় ভারপ্রাপ্ত আধিকারিক জিয়াউর রহমান জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। ছোটখাটো বিষয়ে ভোটারকে ডেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। এই ইস্যুতে একাধিকবার কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল তৃণমূল। এবার এক আজব ঘটনার সাক্ষী সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 87 নম্বর বুথের ভোটার দিলশাদ আনসারি। তার দাবি, জন্মের পর জানতাম না আমরা 4 ভাই, এসআইআর শুনানি নোটিশ পাওয়ার পর জানতে পারলাম আমরা আরো 2 ভাই, আর সেই কারণে তাকে নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি দিলশাদের। ঘটনায় রীতিমতো কমিশনকে এক হাত নিয়েছেন তিনি। এখনো আমি যে আমার বাবার ছেলে তার প্রমাণ দিতে এলাম। সপ্তগ্রামে গ্রাম পঞ্চায়েতের 87 নম্বর বুথের ভোটার দিলশাদ আনসারি। তিনি বলেন, কয়েক পুরুষ ধরে সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাঁশবেড়িয়া গ্রামের বাসিন্দা তারা। পরিবারের সবার নাম রয়েছে তালিকায়, ভোট দিয়েছেন সবাই। সেই মতো এসআইআর এর এনুমারেশন ফর্মে সমস্ত তথ্য দেওয়া হয়েছিল। এরপরেও শুনানির জন্য ডাকা হয়েছে। কারণ হিসাবে দিলশাদের দাবি, নোটিশে দেখানো হয়েছে তার বাবার নাকি 6 ছেলে, অথচ তারা 4 ভাই। আরো 2 জন কিভাবে যুক্ত হলো কিভাবে তা তিনি বুঝতেই পারছেন না। অন্যদিকে এই নিয়ে চরম ক্ষুব্ধ 87 নম্বর বুথের ওই ভোটার। তিনি বলেন, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 87 নম্বর বুথের অধিকাংশ ভোটারকে শুনানির জন্য ডাক দেওয়া হয়েছে। বয়স্ক, যুব, অসুস্থ কাউকে বাদ দেওয়া হয়নি। আর তা তুলে কমিশনকে দিলশাদের প্রশ্ন, ওই বুথে তাহলে সবাই ভুয়ো ভোটার? আমাদের টাকাতেই আমাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ দিলশাদ আনসারির। অন্যদিকে শনিবার ওই শুনানি কেন্দ্রে বহু বয়স্ক মানুষ লাইনে। এমনকি সৌদি আরব থেকে এসআইআর এর শুনানিতে হাজির হয়েছেন স্থানীয় এক যুবক সাবির খান, যাকে নোটিশ পাঠানো হয়েছে বলে চরম ক্ষুব্ধ তিনি। সাবির বলেন, পাসপোর্টে তথ্য জমা দেওয়ার পরেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। এমনকি শুনানিতে হাজিরা দেওয়ার পরে কোনো তথ্য দেওয়া হচ্ছে না, যা কমিশনকে এক হাত নেন সাবির খান। পুরো ভোট মিটতে না মিটতেই রিসর্ট রাজনীতি ফিরল মহারাষ্ট্রে। ঘটনাচক্রে এবার নাটকের পরিচালনায় সেই একনাথ শিন্ডে। ঘোড়া কেনাবেচার আশঙ্কা, দলীয় কর্পোরেটরদের মুম্বাইয়ের একটি 5 তারা হোটেলে বন্দী করলেন উপমুখ্যমন্ত্রী। লক্ষ্য, দর কষাকষির রাস্তা খোলা রাখা। সেই নাটকই অতি নাটকের পর্যায়ে পৌঁছেছিল 2022 সালের শিবসেনার ভাঙনের সময়। উদ্ধব ঠাকরের নেতৃত্বে বিরোধিতা করে শিবসেনায় অন্তত 40 জন বিধায়ককে নিজের দিকে টানতে তাদের হোটেল বন্দী করেছিলেন শিন্ডে। তাতে মহারাষ্ট্রের রাজনীতিতে পালাবদল ঘটে। কিছু সময়ের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিন্ডে। তবে 2024 সালে লোকসভা এবং বিধানসভা ভোটের পর ঘোড়া কেনাবেচার সেই পরম্পরায় বিরতি পড়েছে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু তা যে নিতান্তই সাময়িক ছিল তা স্পষ্ট হলো মুম্বাই ভোটের পর। বৃহন্ন মুম্বাই পুরো ভোটের শিন্ডে সেনার ফল আশানুরূপ হয়নি। তাই একরকমভাবে কিংমেকার হওয়ার জায়গা দিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী শিন্ডে। কারণ 227 আসনের মুম্বাই পুরসভার কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শিন্ডের জোটসঙ্গী বিজেপি জিতেছে 89 আসনে, আর শিন্ডে সেনা জিতেছে 29 আসনে। অর্থাৎ তাদের মহাজুটি ম্যাজিক সংখ্যা ছাড়িয়ে 118 আসনে জিতেছে। অন্যদিকে উদ্ধব সেনা, রাজ ঠাকরের দল, এমএনএস এবং শরদ পাওয়ারের এনসিপি একজোট হয়ে লড়ছে। তাদের ঝুলিতে সব মিলিয়ে গিয়েছে 72টি আসন। কংগ্রেস আলাদা লড়েছে আর জিতেছে 24 নম্বর ওয়ার্ডে। তার আসাদুদ্দিন ওয়েসির মিম, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেরেছে যথাক্রমে 8 এবং 2টি আসন। অর্থাৎ সব বিরোধী এক ছাতার তলায় এলে মোট আসন সংখ্যা হবে 106টি, অর্থাৎ ম্যাজিক সংখ্যা থেকে 8 কম। এই পরিস্থিতিতে শিন্ডের আশঙ্কা, তার দলের কর্পোরেটদের কেনার চেষ্টা করতে পারে বিরোধীরা, তাই তাদের হোটেলে সরানো হয়েছে বলে দাবি। আবার অন্যান্য অভিমতও রয়েছে। মহারাষ্ট্রের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত, শুধু ঘোড়া কেনা বেচাতে আটকাতেই নয়, বিজেপির সঙ্গে দর কষাকষি যা ঠিক মতো করা যায় সেই চেষ্টা করছেন শিন্ডে। কারণ তিনি সমর্থন তুলে বিজেপির একার পক্ষে পুরো বোর্ড গঠন করা সম্ভব হবে না। এই যুক্তি দেখিয়ে তিনি মেয়র পদের দাবি জানাতে পারবেন, যা যুক্তিসঙ্গত বলেই মনে করছেন শিন্ডে সেনার একাংশ। তাদের যুক্তি, বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রীর পদ বিজেপিকে নির্দ্বিধায় ছেড়ে দিয়েছিলেন শিন্ডে। এই মেয়র পদের দাবি জানাতেই পারেন তিনি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।